discuss about two things, okay? Nasogastric tube and urine dipstick. Urine dipstick sugar রয়েছে mainly, সুগার প্রোটিন এইগুলো মেন। ইউরিনের রুটিন টেস্ট প্যাথোলজিতে পড়ানো হয়েছে, তো প্যাথোলজিতে পড়েছিস তো ইউরিনের রুটিন টেস্ট, বায়োকেমিস্ট্রি প্যাথোলজিতে পড়িসনি? প্যাথোলজি আজকে কিছুই না, আমরা প্র্যাকটিক্যাল একটা ইমপ্লিকেশন দেখবো। নেজোগ্যাস্ট্রিক টিউব হ্যাজ এনিওয়ান সিন বিফোর দিস ক্লাস? দেখেছিস তো? হ্যাঁ, রাইলস টিউব, এই জিনিসগুলো দেখেছিস? এখন একটা নিয়ে দেখাচ্ছি। হ্যাভ ইউ সিন দিস থিং বিফোর? আর কিছু আর রাইলস টিউব? এনিথিং এলস or only this thing you have seen? Anything else? Not about catheter, I am talking about NG tube. Orogastric tube, I am talking about orogastric tube. This is usually used for neonates, ঠিক আছে? একটু বড় বেবিদের জন্য জিনিসটা আরো বড় ফ্রিঞ্জের হয়, ঠিক আছে? এক্ষুনি আমি ওয়ার্ডে পেলাম না, আমাদের ইনস্ট্রুমেন্টসে রয়েছে, যদি থাকে আমি পরে পাই তো দেখিয়ে দেবো, ঠিক আছে? বড় বাচ্চাদের জন্য আরো বড় সাইজের হয়, সেগুলোর মানে এটা লুকটা, আউটলুকটা একটু ডিফারেন্ট, আরো মোটা হয়। সামনের এটা প্লাস্টিক অ্যাডাপ্টারটা হচ্ছে প্লাস্টিক অ্যাডাপ্টার, সেরকম হয় না, ঠিক আছে? সরি, ট্রান্সপারেন্ট অ্যাডাপ্টার, ঠিক আছে? দেখবি কালারফুল কিন্তু ট্রান্সপারেন্ট, কিন্তু ওগুলো ওপেক হয়, ঠিক আছে? আচ্ছা, এটা কি দিয়ে মেটেরিয়াল কি বলতো তৈরি? পলিথিলিন, এগুলোই জিজ্ঞাসা করবে। পলিথিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, আর এগুলো এক একটা সাইজ বললাম, সাইজ ডিফার করে ফ্রম নিওনেট থেকে, প্রিটার্ম নিওনেট থেকে স্টার্ট করে তোর অ্যাডাল্টেও আমরা ডিফারেন্ট সাইজের হয়। 18 ফ্রিঞ্জ অবধি হতে পারে, ঠিক আছে? 18-20 অনেক, যতটা পারা যায় অনেক বড় ফ্রিঞ্জ হয়। ইউজুয়ালি আমাদের পেডিয়াট্রিকে এই তিনটে আমরা নিওনেটে ইউজ করি। আচ্ছা, এইটা হচ্ছে কালারগুলো, কালার কোড কিছু কিছু আছে দেখার জন্য সাইজ অনুযায়ী। এইটা ফার্স্ট দেখ, সব থেকে ছোট, ব্ল্যাক কালারে, ঠিক আছে? দিস ইজ ব্ল্যাক অ্যাডাপ্টার, লুক এট দ্য অ্যাডাপ্টার, বোঝা যাচ্ছে পিছনে? এই কালারটা দেখ এবার, এটা কি কালার? গ্রিন। আচ্ছা, এইটা কি কালার? ব্লু। সব থেকে ছোট ফ্রিঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে? এটা 5 ফ্রিঞ্জ, এটা 5 ফ্রিঞ্জ। তারপরে হচ্ছে গ্রিনটা হচ্ছে 6 ফ্রিঞ্জ, 6 ফ্রিঞ্জ ইন্টারনাল এটা পাওয়া যায়। এই সরি, এটা এক্সটার্নাল। ফ্রিঞ্জ হচ্ছে যে কোনো ইউজুয়ালি রাউন্ডের যে কোনো সার্কামফারেন্স আমরা ফ্রিঞ্জ দিয়ে করি, ঠিক আছে? আর এটা হচ্ছে 8 ফ্রিঞ্জের, ঠিক আছে? এই ফ্রিঞ্জটা ইউজুয়ালি ইনফ্যান্টে আমরা ইউজ করি। আর একটু বড় বাচ্চাদের আফটার 2 ইয়ার্স 10 ফ্রিঞ্জ, 12 ফ্রিঞ্জ, এরকমভাবে সাইজ বাড়তে থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে স্টেরাইল করা হয়? হ্যাঁ, ইথিলিন অক্সাইড, আর একটা হচ্ছে গামারে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ জিনিসটার স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু ভাবি। দেয়ার আর টু পার্টস, ঠিক আছে? একটা হচ্ছে টিউব ইটসেলফ, আর একটা হচ্ছে অ্যাডাপ্টার। ওপর পার্টটা হচ্ছে অ্যাডাপ্টার, ঠিক আছে? অ্যাডাপ্টারে দেয়ার ইজ এ ক্যাপ, এই ক্যাপটা খোলা পড়া করা যায়। আচ্ছা, আরেকটা এন্ড, এই এন্ডটা কিন্তু ব্লান্ট এন্ড, ঠিক আছে? ব্লান্ট এন্ড। তাহলে এটা ফিডিং টিউব, তার মানে নিশ্চয়ই আমরা খাবার পাঠাচ্ছি, তাহলে খাবারটা কোথা দিয়ে নামবে? there is a hole in the side way, ঠিক আছে? near the end there is hole in the two hole in the lateral, মানে সাইডে দুটো হোল আছে, সেই হোল দিয়ে খাবারটা আমাদের বেরোচ্ছে। now why this end has been made blunt? ইনজুরি, কারণ আমরা যখন ইন্ট্রোডিউস করবো এর মধ্যে দিয়ে, গ্যাস্ট্রিক টিউবের মধ্যে দিয়ে যখন যাবে, ইসোফেগাসের মধ্যে দিয়ে যাবে, ইনজুরি করতে পারে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে আমরা ইউজ, কোথায় কোথায় হয় ইউজ হয়? মোটামুটি কি পারপাসে ইউজ হতে পারে? একটা হচ্ছে আমাদের ফিডিং পারপাস, যেহেতু এটা ফিডিং টিউব, ফিডিং পারপাসে ইউজ হয়। আর একটা ইউজ হয় হচ্ছে আমাদের কিছু ডায়াগনস্টিক পারপাসে, ডায়াগনস্টিক থেরাপিউটিক পারপাসে ইউজ হয়। ফিডিং কাকে কাকে ফিডিং দেওয়া হয়? প্রিম্যাচিওর বলতে কোন বেবিগুলোকে? লো বার্থ ওয়েট কত এক্স্যাক্টলি একটা কাট অফ আছে? কত? 1.5, 2.5 এর বাচ্চাদের কি দেখেছিস? তারা কি আগের দিনই তো ক্লাস হলো ব্রেস্ট ফিডিং, তারা কি করছে? তাদের কি ফিডিং দেওয়া হচ্ছে? তারা তো নিজেরাই সাক করে নিচ্ছে। 1.5 এর নিচে ইউজুয়ালি আমরা টিউব ফিডিং দিই। আর কাকে দেওয়া হয়? এনিওয়ান এলস? এনি সিক চাইল্ড,
any sick child who is unable to take the feed orally by himself or herself. ঠিক আছে, it may be neonate, it may be older children. ঠিক আছে, আচ্ছা ডায়াগনস্টিক পারপাস কি আছে? ডায়াগনস্টিক পারপাস গ্যাস্ট্রিক অ্যাসপিরেটটাকে ডায়াগনস্টিক পারপাসে দেখা হয়। যেমন কি কি কিসে করা হয়? বেবি বাচ্চাদের আমরা এএফবি স্টেনিং পড়েছি টিউবারকিউলোসিসের জন্য, এএফবি সিবিন্যাট পড়েছিস তো এগুলো। তো বাচ্চাদের তারা তো যারা স্পুটাম, আমরা বড়রা কি স্পুটাম প্রডিউস করতে পারছি, কিন্তু বাচ্চারা যারা স্পুটাম প্রডিউস করতে পারে না ওদেরকে গ্যাস্ট্রিক লাভাজ নেওয়া হয়। ঠিক আছে, ওদের কীভাবে ওটা টিপিক্যাল একটা প্রসিডিওর আছে। আফটার ডিনার ওদেরকে পুরো ফাস্টিংয়ে রাখা হয়, কিছুই খাবে না, আর একটা রাইস টিউব ইনসার্ট করে রাখা হয়। পরের দিন সকালবেলায় আর্লি মর্নিং গ্যাস্ট্রিক অ্যাসপিরেট 20 ml মতো দিয়ে লাভাজ করে সেটা বের করে আনা। ঠিক আছে, তো সেইটাকে আমরা আবার সিবিন্যাট করলে, সিবিন্যাট ইউজুয়ালি করা বাচ্চাদের মানে ওটা এএফবি স্টেনিং অতটা সেন্সিটিভ নয়, ইউজুয়ালি সিবিন্যাট করা হয়। আর কি কীভাবে করা যেতে পারে? গ্যাস্ট্রিক মানে কোনো পয়জনিং টেস্ট, কেউ কোনো বাচ্চা হয়তো পয়জন খেয়ে নিয়েছে, কি পয়জন, ডায়াগনস্টিক টেস্টের জন্য ফরেন্সিক কিছু মেটেরিয়ালের জন্য আমরা গ্যাস্ট্রিক অ্যাসপিরেট নিয়ে, এগুলো হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। থেরাপিউটিক পারপাস কি কি আছে? মেডিসিন দেওয়ার জন্য, মানে সেটা তো মেডিসিন তো আমরা পার্টিকুলার তো আমরা যে খাচ্ছে সে মুখে কাছে থাকে তো আমরা মুখেই মেডিসিন দিই, নট ফর মেডিসিন। থেরাপিউটিক পারপাস হচ্ছে যখন আমরা কোনো বাচ্চাকে ব্যাগমাস করা হয়, দেখেছিস ব্যাগমাস করতে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দেওয়া হয়, কোনো গ্যাসপিং বেবি বা কোনো সিক বেবি আম্বু ব্যাগ দিয়ে যেটা ইউজ করা হয়, ওটাতে কি হয়, ওটা কিভাবে ইউজ করা হয়, মাউথ অ্যান্ড নোজ কভার করা হয়। তাহলে and we are giving some resuscitation bag. The thing fundamental জিনিসটা কি, আমরা প্রেশার গ্যাস পাঠাচ্ছি, আমরা এয়ার বা অক্সিজেনটা প্রেশারের থ্রু দিয়ে পাঠাচ্ছি, তো at the same time কিছু এক্সট্রা এয়ার আমারও পেটে চলে যাচ্ছে বাচ্চাটা, which is not expected, which is causing harm to the baby. There is air is going inside the lung as well as inside the stomach. তাহলে স্টমাক ডিস্টেন্ডেড হচ্ছে, তাহলে ওই ডিস্টেন্ডেড গ্যাসটাকে বের করার জন্য আমরা ইটি টিউব, এই কী বলে ইটি টিউব বা ব্যাগমাস করার আগে ইউজুয়ালি রাইলস টিউব একটা ওজি টিউব পরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, নেজোগ্যাস্ট্রিক টিউব বা ওজি টিউব পরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, বা অন্য কোনো কারণে বাচ্চারা কোনো কারণে হয়তো পেট ফুলে গেছে, সেখানেও আমরা ডিকম্প্রেস করার জন্য রাইলস টিউব ইনসার্ট করে দিই। আরেকটা কী পারপাসে করা যেতে পারে, একটু আগেই বললাম ডায়াগনস্টিক প্রসিডিওরের সময় পয়জনিং আমরা টেস্টের জন্য করছি, পয়জনিং আউট করার জন্য, পয়জন আউট করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক লাভাজ দেওয়া হয়। ঠিক আছে, গ্যাস্ট্রিক লাভাজ হলো। আরেকটা মেডিকেশনটা আলাদা করে বলার কোনো দরকার নেই, মেডিকেশন কেননা যে বাচ্চা এমনি খেতে পাচ্ছে তাকে করবো। থেরাপিউটিকে মোটামুটি এই দুটো, একটা গ্যাস্ট্রিক ডিকম্প্রেস করা হচ্ছে, আর একটা তো হচ্ছে গ্যাস্ট্রিক লাভাজ বা কিছু বের করে দেওয়ার জন্য, কন্টেন্ট কিছু মেকোনিয়াম গ্যাস্ট্রাইটিস প্রিভেন্ট করার জন্য, মানে যাদের মেকোনিয়াম স্টেন লাইকার থাকে ইউজুয়ালি এখন রুটিন নেই, আগে এটা রুটিনলি ইউজ করা হতো, রুটিনলি যাদেরই মেকোনিয়াম স্টেন লাইকার হয় তো হতো, তো তাদেরকে আমরা আফটার বার্থ একটা গ্যাস্ট্রিক লাভাজ দিয়ে দিতাম। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ইউজ। আচ্ছা, এবারে আমরা হাউ টু ইনসার্ট ইট, যে কোনো একটা, ফার্স্ট অফ অল অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ দ্য বেবি আমাদের বা নিওনেট বা চিলড্রেন আমাদেরকে সেই এই রাইস টিউবটা চয়েস করতে হবে। ঠিক আছে, প্রিটার্মে আমরা যেটা বললাম 5 ফ্রিঞ্চটা ইউজ করি, টার্ম বাচ্চাদের আমরা 6 ফ্রিঞ্চটা ইউজ করি, নিউবর্নে ইউজুয়ালি এই দুটো ইউজ করা হয়, একটু বড় বাচ্চা হলে 8 ফ্রিঞ্চ করতেও পারিস নাও করতে পারিস, বাট ইনফ্যান্টে এটা ইউজুয়ালি ইনফ্যান্টে ইউজ হয়। এবার হাউ টু ইনসার্ট ইট, দেখ এর গায়ে প্রচুর মার্কিং রয়েছে, সো পার্টিকুলার একটা মার্কিং অবধি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। সো হোয়াট ইজ দ্য মানে লেন্থ, কতটা লেন্থে আমরা ঢোকাবো, বল, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে এক্স্যাক্টলি পয়েন্টগুলো একটু মিস হয়ে গেল, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ নয়, তোরা যেটা বলবি সেটা হচ্ছে টিপ অফ দ্য নোজ বা ব্রিজ অফ দ্য নোজ, যে কোনো একটা বলতে পারিস। এক্স্যাক্ট মানে আনসার করার জন্য কিন্তু এইটা, তোরা পরবর্তীকালে ইন্টার্নশিপে বা তারপরে কি ইউজ করলে সেটা প্র্যাকটিক্যালি অনেক কিছু করা হয়, কিন্তু ইউজুয়ালি এটা হচ্ছে টিপ অফ দ্য নোজ বা ব্রিজ অফ দ্য নোজ, সেখান থেকে আপ টু ট্রেগাস থেকে মিড পয়েন্ট অফ জিফিস্টার্নাম অ্যান্ড আম্বিলিকাস। ঠিক আছে, এই মার্কিংটা ফার্স্টে ইউ মার্ক দ্য লেন্থ,
ঠিক আছে, মার্ক করে নিলি। আচ্ছা, ফার্স্টে সবার আগে দেখতে হবে তোমাকে হাতে মানে স্টেরাইল ভাবে করতে হবে, স্টেরাইল গ্লাভস পরতে হবে। ইয়োর অ্যাসিস্ট্যান্ট উইল অ্যাসিস্ট ইউ টু মানে ওপেন দ্য ব্যাগ। এটা তো বাইরের ব্যাগটা না, এটা তুই হাত দিবি না। আফটার ওয়াশিং ইয়োর হ্যান্ড তোর অ্যাসিস্ট্যান্ট এটা খুলে দেবে, ঠিক, জাস্ট এটা আমি খুলছি না, এটা আমাদের ইউজ হচ্ছে হবে বলে এটাকে জাস্ট ধরে খুলে দেওয়া, অ্যান্ড ইউ টেক আউট ইট ইন এ স্টেরাইল ওয়ে, ঠিক আছে। আচ্ছা, ইউজুয়ালি নিউবর্নে আমরা কোনো লুব্রিকেন্ট ইউজ করি না, বাট ইন ওল্ডার চিলড্রেন ইউজুয়ালি আমরা একটা লুব্রিকেন্ট লিগনোকেন জেলি বা দিয়ে টিপটাকে একটু দিয়ে মানে একটু লুব্রিকেট করে দেওয়া হয়। করে এবার কি করা হয়, ফার্স্টে বাচ্চাটার নেকটাকে ইউজুয়ালি মানে নিউবর্ন ঠিক আছে, বা একটু বড় বাচ্চাদের নেকটাকে একটুখানি ফ্লেক্স করা হয়, একটুখানি। কেন করা হয় আমি বলছি। নেকটাকে ফ্লেক্স করে এটা কোথা দিয়ে ঢোকানো হয়, যতই হোক এটা ওরোগ্যাস্ট্রিক হোক, এটা কিন্তু অ্যাকচুয়ালি নস্ট্রিল দিয়ে ঢোকানো হয়। নস্ট্রিল দিয়ে ঢোকানো হয়, অ্যালং দ্য ফ্লোর অফ দ্য নিজাল কেভিটি ইন্ট্রোডিউস করা হয়। তারপর ও গিয়ে যখন পিছনে পোস্টেরিয়র ফ্যারিংসকে টাচ করে তখন এটা গ্যাগ রিফ্লেক্স হয় ইউজুয়ালি। তো তখন অ্যাট দ্যাট পয়েন্ট উই আস্ক দ্য বেবি টু টেক সাম সিপস অফ ওয়াটার, ঠিক আছে। সিপস অফ ওয়াটারটা নেওয়ার ফলে কি হয়, ওর গ্যাগ রিফ্লেক্সটা একটু প্রিভেন্টেড হয়। আর ওটা ইউজুয়ালি মানে ওই টাইমিংয়ের সাথে কোরিলেট করে আমরা আরও ফার্দার প্রসিড ইন্ট্রোডিউস করে দিই। বলছি নিউনেটে লাগে না, ইউজুয়ালি নিউনেটে কিছু করতে হয় না। ইনফ্যান্ট নিউবর্নে তুই জাস্ট মুখ দিয়ে ঢুকিয়ে দিবি। আর আমি আসছি এটা আর একটা মানে কোথাও কোথাও পার্টিকুলার কোথাও নিজে মানে মুখ দিয়েও ঢোকানো হয়, ঠিক আছে। এটা আমরা ইন্ট্রোডিউস করলাম, করে আপ টু মার্কিং যতটা মার্কিং করেছি সেই মার্কিংটা মানে তুই ধর মোটামুটি 20 অবধি হয়তো মার্কিং করেছিস, তাহলে তখন দেখ নিচের দিকে থাকে হচ্ছে 1 2 3 4, নিচে থেকে স্টার্ট হচ্ছে আপ টু 20, মানে এতটাও তুই এরকম যদি মানে আমাকে অ্যাজিউম কর আমি মানে পেশেন্টটা, তো নাক দিয়ে এটা ঢোকালি, তো ঢুকে 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 এটা তো এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে পার্টিকুলার যে 20 মার্কে এলে এসে দেখলি যে 20 মার্কে এসছে, ইউ ফিক্স ইট ওভার দেয়ার, ঠিক আছে। তোর নেজাল নোজের সাথে ওটা ফিক্স করে দেওয়া হয়। নিউবর্নে ইউজুয়ালি আমরা কিন্তু এটা ফিডিং পারপাস স্পেশালি তখন আমরা করে ওরোগ্যাস্ট্রিক পড়াই একমাত্র নিউবর্নে। আর বড় বাচ্চাদের প্রত্যেকেরই কিন্তু মানে নিজাল ক্যাভিটি দিয়ে ঢোকানো হয়, ঠিক আছে। বাচ্চাদের কিচ্ছু লাগে না, ওরা মানে এটা মানে এই জিনিসটা সেই জন্য পেডিয়াট্রিকে মানে নিউবর্নের এটা করা হয়েছে, এতটাই সফট হয় এটা ডাইরেক্ট ওদের মুখে চলে যায়, খুব একটা ইনজুরি এটা করে না। তো এইভাবে হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়। আচ্ছা, আর একটা জিনিস, হাউ টু ফিড দ্য বেবি উইথ দিস মানে ফিডিং টিউব। দেখ এখানে ওপরে যে অ্যাডাপ্টারটা রয়েছে এটার একটা তখনই বললাম ক্যাপ আছে, যখন এটা ইউজ হচ্ছে না ফিডিং পারপাসে যখন ইউজ হচ্ছে না তখন আমরা এটাকে ক্লোজ করে রাখবো। আর যখন আমরা ফিডিং দেব ফার্স্ট উই হ্যাভ টু মেজার দ্য মানে লিকুইড, এটা দিয়ে লিকুইড ছাড়া আমরা কিছু দিতে পারবো না, কোনো সলিডও না সেমি সলিডও না, পিওর লিকুইড আমাকে দিতে হবে, ঠিক আছে। তো লিকুইডটা আমরা মেজার করে নেব। আচ্ছা, তারপরে কি করা হবে, এই যে তুই ধর এটা ওপেন করলি, এইখানে একটা মানে পিঞ্চ করে রাখা হয়, কেন, টু প্রিভেন্ট দ্য এক্সট্রা এয়ার এন্ট্রি, ঠিক আছে। এক্সট্রা এয়ার তো আমরা কি চাইছি, আমরা ডিকম্প্রেস করার জন্য করছি, তাহলে তো আমাদের তো এক্সট্রা এয়ার। আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেলাম, আমরা তো ইন্ট্রোডিউস করলাম, তারপরে আমরা কনফার্ম করবো কি করে এটা যে আমাদের গ্যাস্ট্রিক আছে এয়ার পুশ করে স্টেথোটা ইয়েতে এপিগ্যাস্ট্রিয়ামে রাখবো, আর খুবই সামান্য বাচ্চাদের জন্য খুবই সামান্য 1 ml মতো এয়ার আমরা পুশ করে, এবং সাউন্ড পাবো, সাউন্ড পেলে বুঝতে হবে একটা। আর একটা পারপাসে ইউজ হয় তোর এতে তোর মানে কোনো ডায়াগনস্টিক পারপাসে তোর ইয়ে যেগুলো থাকে তোর কিছু স্ট্রাকচারাল অ্যানোমালি যেগুলো থাকে, যে ইসোফেগাস অ্যাজেনেসিস অফ ইসোফেগাস বা ইসোফেগাসের কিছু অ্যানোমালি রয়েছে, ইউজুয়ালি আমরা রাইস টিউব পরিয়ে তারপর একটা এক্সরে নিই। তা এক্সরেতে যদি ইফ দের ইজ এ অ্যাবনর্মালিটি ইন দ্য প্যাসেজ, তাহলে কি হবে, রাইস টিউবটা কয়েলিং হয়ে থাকবে, ওইভাবে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল ফিস্চুলা এইগুলোতে আমরা রাইস টিউব পরিয়ে আমরা এক্সরে করি। আচ্ছা, এবার ফিডিং পারপাসে যেটা ফিডিংয়ের ব্যাপারে বলছিলাম সেটাতে আসি। তো
প্রথমে তোকে এইখানটা আমরা একটা এরকম একটা ক্লিঞ্চ করে তারপরে আমরা মুখটা খুলে আমরা ফার্স্টে সিরিঞ্জ দিয়ে খাওয়াবো। সিরিঞ্জের কীভাবে করবো, সিরিঞ্জের প্লাঞ্জারটা শুড হ্যাভ টু বি টেকেন আউট, পুরো প্লাঞ্জারটা খুলে বের করে দিতে হবে। আর যে এটা রয়েছে তোর মানে বাকি যে পার্টটা সেটা আমরা ক্যাপটা খুলে এখানে আমরা ফিক্স করব, ফিক্স হয়ে যাবে এটা। তারপর যতটা আমরা তারপরে এটা আমরা ছেড়ে দেবো, এটা বা হ্যাঁ তখন আমরা রেখে দেবো জাস্ট একটা ক্লিঞ্চ করে। এবার যতটা আমাদের লিকুইড আমাকে ইন্ট্রোডিউস করতে হবে সেটা আমরা ওই যে প্লাঞ্জারটা বাদ দিয়ে যে আমরা আমাদের সিরিঞ্জটা রয়েছে সেটার মধ্যে আমরা ঢেলে দেবো খাবারটা, ওটা ওর মধ্যে ঢেলে দেবো। তারপরে we will release the clinch and the food will itself get down via কার হেল্পে, গ্র্যাভিটি থ্রু দিয়ে পেটে চলে যাবে। আর হেড এন্ডে ইউজুয়ালি একটু আপ রাখা হয়, হেড এন্ডটা নিচে রাখা হয় না, তার না হলে কি হবে এতে যেতে প্রবলেম হবে। মাথাটাই যদি নিচে থাকে তাহলে তোর দুধটা যেতে প্রবলেম হবে বা দুধ যে কোনো লিকুইডটা যেতে আমার অসুবিধা হবে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ডোন্ট পুশ দ্য লিকুইড through the syringe, it will get down by itself with the help of gravity only. But never ever do this mistake in your clinical life. ঠিক আছে, মাথাতে এটা বাচ্চা বড় সবার জন্য তোকে সিরিঞ্জ দিয়েই খাওয়াতে হবে and you don't never you have to push the liquid through the rice tube. ঠিক আছে, এবার কিছুক্ষণ আমরা ধরে থাকবো, দুধটা নিচে নেমে যাবে, তারপরে আমরা খাবার হয়ে গেলে বন্ধ করে দেবো এটা আবার। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা পারপাসে যে আমরা যেটা বললাম ডিকম্প্রেশনের জন্য ইউজ করা হয়। আচ্ছা সবাই দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছিস পিছনের লোকজন? ডিকম্প্রেশনের জন্য যেটা ইউজ করা হয়, আরেকটা কাজে ইউজ করা হয় ভেন্টিলেটেড চাইল্ডকে। ভেন্টিলেটেড চাইল্ডে যাদের বা ইটি টিউব পড়ানো সবাই যাদের আমাদের মানে এমার্জেন্সি ইটি টিউব মানে ইনটিউবেশন করা হচ্ছে না, যাদের তোর প্ল্যান ইনটিউবেশন করা হচ্ছে, তাদেরকে কি করা হয় ইউজুয়ালি আমরা প্রথমে নাক দিয়ে একটা নেজোগ্যাস্ট্রিক টিউব ইনিশিয়াল পিরিয়ডে নেজোগ্যাস্ট্রিক টিউব আমরা ইন্ট্রোডিউস করিয়ে দিই। আফটার দ্যাট উই ইন্ট্রোডিউস এ ইটি টিউব। তাতে আমার কি হেল্প হয়, মানে অনেক সময় মানে ইটি টিউব ইন্ট্রোডিউস করার সময় খুব কমন একটা মিস্টেক যে ওটা ইসোফেগাসে চলে যায়। নাও টু প্রিভেন্ট ইট we introduce an nasogastric tube beforehand. ঠিক আছে, আর একটা জায়গায় ইউজ করা হয় সিপ্যাপ, বাচ্চাদের যাদেরকে সিপ্যাপ দিয়ে রাখা হয়। ঠিক আছে, সিপ্যাপটা কি কন্টিনিউয়াস পজিটিভ ফ্রেশ এয়ার দেওয়া, তার মানে আর সিপ্যাপের এটা কিভাবে দেওয়া হয়, সিপ্যাপে তো ইনটিউবেট করা হয় না, একটা মাস্ক থাকে। ঠিক আছে, টিপিক্যালি এইরকম একটা ট্রায়াঙ্গুলার মাস্ক থাকে, তাহলে মাউথ আর নোজ, এই মাউথ আর নোজ দুটোই আমার ব্লক থাকছে, দুটো দিয়ে আমার এয়ার যাচ্ছে, তাহলে কিছুটা এয়ার তো আমি যেটা বললাম আমি তো এতেই পাঠাচ্ছি, স্টমাকে পাঠাচ্ছি। নাও এবার এই গ্যাসটাকে রিলিজ করার জন্য কি আমাদের হেল্প করে এই রাইস টিউব, এবং সেক্ষেত্রে আমাদের রাইস টিউবটা কি করা হয়, ক্যাপটা ওপেন রাখা হয়, ক্যাপটাকে আমাদের অল দ্য টাইম ওপেন রাখা হয়। এক্সেপশন আছে যদি বাচ্চা ফিডিংয়ে থাকে, যে সিপ্যাপের বাচ্চাকেও তো আমরা ফিডিং দেবো, তাহলে তাদের ক্ষেত্রে কি করব, আফটার ফিডিং আমরা 20 মিনিটস বন্ধ রাখবো। এটা বলছি কিছু এক্সেপশনাল কেসে, সবাইকে হয়তো এটা জিজ্ঞাসা করবে না, কিছু কিছু জনকে যারা খুব ভালো অ্যান্সার দিতে পারবে তাদেরকে জিজ্ঞাসা করবে যে সিপ্যাপ জিনিসটাকে কিভাবে ইউজ করবে। ইউজুয়ালি ইট ইজ কেপ্ট ওপেন ইন দ্য বেবি ইন দ্য সিপ্যাপ, বাট দ্য বেবি হু ইজ অন দ্য সিপ্যাপ উইথ ফিডিং, তার ক্ষেত্রে আফটার ফিডিং উই ক্লোজ দ্য ক্যাপ ফর 20 মিনিটস, অ্যান্ড আফটার 20 মিনিটস উই হ্যাভ টু ওপেন দ্য ক্যাপ, নাহলে কিন্তু ওর গ্যাস্ট্রিক মানে অ্যাবডোমেন পুরো ডিস্টেন্ডেড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা হলো, তাহলে আমরা ইন্ট্রোডিউস করলাম, খাবার খাওয়ালাম, এবার বের করব কি, কদিন রাখা হয় এবং কদিন পরে কিভাবে বের করা হয়। ইউজুয়ালি নিউ বর্নে যাদেরকে আমরা রাখি, নিউ বর্নে ডে 3 দিন, 3 to 4 days ম্যাক্সিমাম, বা 2 to 3 days, 3 days হচ্ছে অ্যাভারেজ। আর একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে নট মোর দ্যান 7 days, বা অ্যাডাল্টেও তাই, অ্যাডাল্টেও যখন যাবি তোরা কাজ করবি দেখবি মানে ক্যাথেটার বল বা রাইস টিউব বল এভরি 7th ডেতে এটা রিপ্লেস করা হয়। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা এবারে তাহলে আমাদের পারপাস সলভ হলো, সব কিছু, বাচ্চা হয়তো ভালো হয়ে গেল, নিজে থেকে খেতে পারছে, প্রিটার্ম বাচ্চা ওয়েট গেইন করে গেছে, 2 কেজির 1.8 কেজির ওপরে চলে গেছে, তাদেরকে আমরা এবার খুলে দিতে হবে। ডাইরেক্ট টেনে খুলে দেবো কি না, একটা করতে হবে, আইদার সেই যেরকমভাবে আমরা ক্লিঞ্চ করে আমরা বের করলাম তাহলে এটা পিঞ্চ করে আমরা বের করে নিতে পারি, বা সব থেকে বেস্ট হচ্ছে কন্টিনিউয়াস নেগেটিভ সাকশন দিয়ে আমাদের বের করতে হবে। কন্টিনিউ মানে একটা সিরিঞ্জ নেব, খালি সিরিঞ্জ, যার মুখটার সাথে ক্যাপটা ওপেন করে অ্যাটাচ করব, সাইমালটেনিয়াসলি আমরা এটা বার করতে থাকবো আর এটা নেগেটিভ সাকশন দিতে থাকবো। ঠিক আছে, কি কেন করা হয় এটা, যাতে ট্রেকিয়াতে কিছু ধর 1 to 1 মানে একটা ড্রপ অফ লিকুইড ভেতরে রয়ে গেছে, মিল্ক বা কিছু লিকুইড ভেতরে রয়ে গেছে, সেটা তো আবার ট্রেকিয়াতে চলে যেতে পারে, অ্যাসপিরেট করে যেতে পারে। টু অ্যাভয়েড বা টু প্রিভেন্ট দিস অ্যাসপিরেশন উই গিভ দিস নেগেটিভ সাকশন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে রাইলস টিউবের ব্যাপার। রাইলস টিউব মানে তোদেরকে জানাটা খুবই এই জন্যই দরকার, এক্সাম পারপাসে তো একাডেমিক পারপাসে তো বটেই, যখন মানে ইউ উইল ওয়ার্ক ইন দ্য ইন ইউর ক্লিনিক বা ওয়ার্ড, তখন ইন্টার্নদের একটাই কাজ থাকে, রাইলস টিউব পড়াও, রাইলস টিউব বের করো। রাইলস টিউবটা কোনো পিজিটি করবে না, কোনো টিচার করবে না, এটা ইন্টার্নদেরই করতে হবে। তাই রাইলস টিউবটাকে ভালো করে জেনে রাখ, রাইলস টিউবের ইউজটা। ঠিক আছে, এই হলো মোটামুটি, এর থেকে বেশি কিছু নেই রাইলস টিউবে, এইটুকুনি জানলেই হবে। আচ্ছা, কারো কিছু কোয়েশ্চেন আছে? তারপর আমরা ডিপস্টিক নিয়ে 2-4 কথা বলবো। বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার ব্যাপারগুলো? আচ্ছা, তাহলে আমরা নেক্সট এটাই যাচ্ছি, ইউরিন ডিপস্টিক। আচ্ছা, ইউরিন আরইএমইতে তোরাই বল, তোরা তো পড়াশোনা করেছিস, কি কি দেখা হয় রুটিন টেস্টে? তুই বল, সব প্রথম থেকে বল। গ্লুকোজ, প্রোটিন, পিএইচ আর স্পেসিফিক গ্র্যাভিটি, আর কিটোন বডি বলেছে, আর ভলিউম পার সেল, আর ব্লাড, হয়তো আরবিসি বা ব্লাড। এবার ডিপস্টিক রুটিন বা মাইক্রোস্কোপি যেটা অলওয়েজ মোর সুপিরিয়র দ্যান ডিপস্টিক, মোর সুপিরিয়র। তাহলে ডিপস্টিকটা ওয়াই উই ইউজ ডিপস্টিক, মানে ইজি, বেড সাইডে করা যায়, অ্যাজ এ ক্লিনিশিয়ান উই ডু ইট ইন দ্য ওয়ার্ড টু টেক দ্য ইমিডিয়েট ডিসিশন, যেখানে আমার ইউরিন আরইএমইর ফেসিলিটি নেই সেখানে করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলোই আমরা দেখি, সবকটা হয়তো দেখা যায় না, কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি, পিএইচ, প্রোটিন, সুগার, কিটোন বডি, বিলিরুবিন, ইউরোবিলিনোজেন, আর একটা দেখা হয় লিউকোসাইট দেখা হয়, নাইট্রাইট দেখা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো দেখা হয় ইউরিনে। কি করা হয় ইউজুয়ালি? ডিপস্টিক কখনো দেখেছিস? আমাদের কাছে এই মুহূর্তে নেই, কিন্তু মানে ইউরোস্টিক্সগুলো নেই। ইউরোস্টিক্স অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল হওয়ার কথা, কিন্তু এখানে আমরা অ্যাভেল করতে পারিনি এখনো অবধি। গুগলে দেখে নিতে পারিস, কালার কোডেড থাকে, বেসিক্যালি একটা কৌটো থাকে, তার মধ্যে অনেকগুলো স্ট্রিপ থাকে। ঠিক আছে, অনেকগুলো স্ট্রিপ থাকে, সেই স্ট্রিপগুলোর ওপরে মানে অনেকগুলো রিএজেন্টের প্যাড দেওয়া থাকে, এরকম সরু একটা ছোট্ট একটা স্ট্রিপ মতো হয় এইটুকু সাইজে, তার মধ্যে মাল্টিপল এরকম প্যাড দেওয়া থাকে, তাতে রিএজেন্ট দেওয়া থাকে। এবারে যখন ইউরিনটা আমরা, আর বটলটার গায়ে, ইউরিন ডিপস্টিক বটলটার গায়ে ওখানে তো স্ট্যান্ডার্ড ওয়েতে কিছু মানে স্ট্যান্ডার্ড গায়ে দেওয়া থাকে, মানে কখন কোন কালার কোডটা হবে। এটা আমি দেখাতে পারলে খুব ভালো হতো, মানে এরকম ধর এটা কৌটোটা, এটার গায়ে একটা কাগজ থাকে। এবার ব্লাডের এগেনস্টে সবার উপরে থাকে লিউকোসাইট, আলাদা হতেই পারে, ইউজুয়ালি লিউকোসাইট, তার নিচে থাকে পিএইচ, তার নিচে থাকে স্পেসিফিক গ্র্যাভিটি। এবার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা কি করছি, আমাদের তাহলে মেজার করতে হবে। মেজারমেন্টে ইউজুয়ালি কি করা হয়, আমরা কম্পেয়ার করা হয়। কম্পেয়ার মানে এর গায়ে একটা স্ট্যান্ডার্ড লেবেলিং করা থাকে, কালার দিয়ে পার্টিকুলার একটা কিছু কালার দিয়ে কোড করা থাকলো, তারপর নিচে প্রোটিনেরও একটা গ্রেডেশন, মাল্টিপল কালার দেওয়া হয় মানে ওর গ্রেডেশনের জন্য, কম আছে না বেশি আছে, কতটা কম আছে কতটা বেশি আছে। সুগারেরও তাই, কিটোন বডি, প্রত্যেকটা জিনিসেরই তাই। কি করা হয়, ইউরিনটা নেওয়া হয় একটা তোর কন্টেনারে, বেড সাইডে পেশেন্টকে বলা হয় গিভ সাম ইউরিন, তারপর স্ট্রিপটা নিয়ে ওটার মধ্যে ইন্ট্রোডিউস করা হয়, 30 সেকেন্ডস মতো রাখা হয়, 30 সেকেন্ডস পরে
বার করে নিয়ে ওটা এর গায়ের যে কালার কোডটা থাকে সেই কালার কোডের সাথে স্ট্রিপটাকে ম্যাচ করা হয়। সাপোজ ধর আমরা প্রোটিন নিয়ে কথা বলছি, প্রোটিন মানে কোন প্রোটিন, মানে প্রোটিনটা, এবার প্রোটিনের আমরা কালারটা দেখব নর্মাল কালারের সাথে ম্যাচ করছে না অ্যাবনর্মাল কালারের সাথে ম্যাচ করছে। ইফ ইট ইজ ম্যাচিং উইথ দ্য অ্যাবনর্মাল কালার, হুইচ মানে কোন গ্রেডের অ্যাবনর্মালিটিটার সাথে ম্যাচ করছে, 1+, 2+, 3+ না 4+, কোনটার সাথে ম্যাচ করছে। প্রত্যেকটা কালার আমাকে দেওয়া আছে, 1+ এর একটা কালার দেওয়া আছে, 2+ এর দেওয়া আছে, 3+ এর দেওয়া আছে, 4+ এর দেওয়া আছে। মানে এটার জন্য তোকে কিছু জানতে হবে, তোকে মানে আলাদা করে বইতে কিছু পড়াশোনা করতে হবে না, এর গায়েই দেওয়া আছে, এর গায়ে তুই পেয়ে যাবে 3+ না কতটা প্রোটিন দেওয়া আছে। সুগারেও সেম, প্রত্যেকটার কালার দেওয়া আছে। তাহলে আমরা ওখান থেকেই দেখে নিতে পারবো যে কিভাবে মানে কতটা আমার ইউরিনে কতটা সুগার রয়েছে বা কতটা প্রোটিন রয়েছে, সেক্ষেত্রে সেটা আমরা দেখে নিতে পারবো। আমাকে আবার ল্যাবের জন্য 5-6 ঘন্টা বা 10-12 ঘন্টা ওয়েট করতে হবে না। তো এটাই ওর মানে হেল্প, মানে এটাই ওটার মানে সুবিধা। আচ্ছা এবার তাহলে তোরা বল, কয়েকটা কোয়েশ্চেন করবো। ইউজুয়ালি ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়? 040। আচ্ছা ঠিক আছে। কম স্পেসিফিক গ্র্যাভিটি কখন হবে? ইউরিন যখন ডাইলিউটেড হবে, বেশি ডাইলিউটেড হবে, মানে ইউরিন আর আমার ফিল্ট্রেশন করতে পারছে না, ডায়াবেটিস, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, বা অনেকটা বেশি ফ্লুইড রিসাসিটেট করা হয়েছে কাউকে। আর স্পেসিফিক গ্র্যাভিটি বেশি কখন হবে? ডিহাইড্রেশন, ভেরি গুড, ডিহাইড্রেশনে। আচ্ছা প্রোটিন ইউজুয়ালি কতটা থাকে? 150 মিলিগ্রাম পার ডে, এরকম ভাবে একটা থাকে, ঠিক আছে। আচ্ছা এর থেকে বেশি যখন হয় সেটাই অ্যাবনর্মালিটি। আচ্ছা নেফ্রোটিক রেঞ্জ প্রোটিনিউরিয়া কাকে বলে? কোন ক্ষেত্রে প্রোটিন, কোন ক্ষেত্রে ইউরিনে প্রোটিন দেখতে পারি আমরা? সবার আগে তোরা কোনটা বলবি? নেফ্রোটিক সিনড্রোম, সবার আগে নেফ্রোটিক সিনড্রোম, সবার আগে এই কোয়েশ্চেনে বলবি। এবার হ্যাঁ 3.5 গ্রাম পার ডে, এক্স্যাক্টলি এটাই হচ্ছে। এর থেকে কম থাকলে সেটা নন নেফ্রোটিক রেঞ্জে চলে আসছে, তখন আমাদের সেটা তাহলে পিএসজিএন বা এজিএন টাইপের কিছু একটা আছে। আচ্ছা ব্লাড কতটা থাকে? ইউজুয়ালি থাকে না, ঠিক আছে। তো তাহলে ব্লাড একটা দুটো থাকলেও সেটা অ্যাবনর্মাল। পার্সেল কতটা নর্মাল থাকে? এটা ডিপস্টিকের পার্ট নয়, ডিপস্টিকে কিন্তু আমরা পার্সেল দেখতে পারি না, পার্সেল আপ টু 5 নর্মাল, আপ টু 5, হ্যাঁ পার সিএফইউ, পার্সেল পার সিএফইউ। এবার হ্যাঁ আরেকটা এটার একটা মানে রয়েছে, সরি এটা ধরে বলছি, ডিপস্টিকের একটা আমাদের মানে ডিসঅ্যাডভান্টেজ কি আছে বলতো? এটাকে সেন্ট্রিফিউজ করা হয় না, মানে এটা যেমন একটা দিকে সুবিধা, আর একটা সেই জন্য আমরা ইউটিআইটা কিন্তু এই থেকে দেখতে পাই না। আমরা ইউজুয়ালি দুটো যে মেন যেটা দেখা হয় সেটা প্রোটিন পারপাসে। নেফ্রোটিক সিনড্রোম, তোর কাছে পেশেন্ট এসছে, ওয়ার্ডে পেশেন্ট এসছে, তুই কি ইউরিন পাঠাবি তারপর ওয়েট করে থাকবি? পেশেন্ট হয়তো তো খুবই সিরিয়াস অবস্থা, বেড সাইডে একটা ইউরিন করে ডিপস্টিক করে দেখে নাও কতটা আছে তোমার, 3+ বা 4+ আছে, স্টার্ট দ্য স্টেরয়েড অ্যাট দ্য সেম আফটার কনফার্মিং দ্য ডায়াগনোসিস অবভিয়াসলি। তার কেউ রেকারেন্ট পরের এপিসোডগুলোতে এসছে, ঠিক আছে, রেকারেন্ট এপিসোডগুলোতে এসছে, তুই দেখলি কতটা ইউরিন আছে, সে বলছে কাল থেকে আমার চোখ মুখ ফুলে গেছে, ইউরিন বন্ধ হয়ে গেছে, তুই বেড সাইডে একটা ইউরিন টেস্ট করে ডিপস্টিক করে নিলেই দেখলি 3+ আছে, স্টার্ট দ্য স্টেরয়েড অ্যাট দ্যাট মোমেন্ট। পড়েছিস তো নেফ্রোটিক সিনড্রোম পড়া হয়ে গেছে তো? কি ড্রাগ অফ মানে চয়েস কি কমনটা বল, সবার আগে বলে দিলাম তো, স্টেরয়েড। কি দেয়া হয় স্টেরয়েডে? কোন স্টেরয়েডটা দেয়া হয়? হ্যাঁ ডেক্সা বলছে, বিটা, আর কে বলে প্রেডনিসোলোন? এটা এত টাইম লাগছে না, নেফ্রোটিক সিনড্রোমের ফার্স্ট লাইন হচ্ছে প্রেডনিসোলোন, সেটা কনফিডেন্টলি বলতে হবে। ডেক্সা বিটা মানে এটা না বলতে পারা ইজ এ ক্রাইম। প্রেডনিসোলোন কত করে দেওয়া হয়? প্রেডনিসোলোন ডেইলি ডোজ 2.5, তুই 2 mg, বেশি দেয়া যায় না পার ডে, আমি 2 গ্রামের বেশি দিতে পারবো না। একমাত্র নেফ্রোটিক সিনড্রোমে হাইয়েস্ট সব থেকে ম্যাক্সিমাম ডোজে আমরা দিতে পারি, দ্যাট ইজ 2 গ্রাম পার কেজি।
নট মোর দেন দ্যাট। যাই ওয়েট হোক, আমরা 60 গ্রামের বেশি কাউকে দিতে পারবো না। অল্টারনেট ডে কত দেওয়া হয়? কত? কেউ পড়াশোনা করিসনি। 2 তো দেওয়া হলো ডেলি ডোজে। কি বললাম আমি এক্ষুনি, 2 গ্রামের বেশি তুই কখনো কাউকে দিতে পারবি না। আমি আজকে পরের দিন দেখবো তোদের কবে পরীক্ষা, তোদের নেফ্রোটিক সিনড্রোমে তোরা ট্রিটমেন্ট বলতে পারছিস না? জুনে পরীক্ষা। রেনাল তো পড়ানো হয়ে গেছে তো, সিলেবাসে নেই। নেফ্রো এতে পড়ানো হয়নি, আগের বছর পড়ানো হয়নি, মানে পেডে পড়ানো হয়নি এখনো? পড়ানো হয়ে গেছে, তাহলে তো থাকবে এক্সামে। হয়ে গেছে তো, তাহলে তো পরীক্ষাটা কি আগের বছর থেকে তো আমরাও পড়াচ্ছি। কবে পড়বি বাবা? ইউ পিপল আর গোয়িং টু বি আ ডক্টর, তোকে ডেইলি কাজ করতে হবে। এটা এরকম নয় পরীক্ষা দিলাম and then I will forget. Alternate dose 1.5 gram per 1.5 milligram per kg অল্টারনেট ডেতে দেওয়া হয়। কেউ পড়াশোনা করছে না, পারবি না। পরীক্ষায় এত হিউজ সিলেবাস, তোদের একেই 6টা সাবজেক্ট পড়তে হবে। এখন থেকে পড়াশোনা শুরু কর। এই এসডিটি গুলো এমনি এমনি দেওয়া হয়নি, তোদের ইউরিন আর ইএমই তো পড়ানো হয়েছে প্যাথোলজিতে, তাহলে নতুন করে এখন কেন পড়ানো হবে? প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন গুলো পড়ানো হবে তো। ওকে অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান আমরা পড়াচ্ছি, তা আমরা যেটা করবো সেটাই তোকে জানতে হবে। তাহলে ইউ শুড নো অ্যাবাউট দিস পয়েন্ট না। আচ্ছা ঠিক আছে, নেফ্রোটিক সিনড্রোমটা তোরা পড়িস। আচ্ছা, আর কি নেফ্রোটিক সিনড্রোম ছাড়া আর কিছু প্রোটিন পাওয়া যেতে পারে? নেফ্রাইটিক হতে পারে, আর একটা খুব ওই তো হলো পিএসডিএনএ হতে পারে, যে কোনো নেফ্রো রেঞ্জ। আর একটা আছে, আর একটা যেটা হতে পারে তোর পজিশনালে আর্লি অনেকের ওই মানে লং টার্ম একটা দাঁড়িয়ে থাকার পর একটা পা ফুলে যায়, সেগুলো হচ্ছে মানে নট মানে কতটা অ্যাবনর্মাল নয়, বাট ওই টাইমে তোর হতে পারে। ঠিক আছে, নেফ্রোটিক কারোর ক্ষেত্রে প্রোটিন আসতে পারে। আচ্ছা, সুগার কখন আসবে? সুগার কি থাকা কি নর্মাল? সুগার থাকা না, একদমই নর্মাল না। প্রোটিন কিছুটা অবধি আমি নর্মাল একটা রেঞ্জ আছে। সুগার কখন থাকে? ডায়াবেটিসে থাকে। ওকে, আর কিছুতে? প্রলং ফাস্টিং এ থাকতে পারে, স্টারভেশনে থাকে। স্টারভেশনে কিটোন বডি আসবে, স্টারভেশনে। ঠিক আছে, মেইন আমাদের যেটা ডিপস্টিক, মানে দুটো আমাকে তো ডিপস্টিক তোকে ধরলো মানে তোকে নেফ্রোটিক সিনড্রোমই ধরবে। যে তুমি এটা দিয়ে পেডিয়াট্রিক এক্সামে তোকে ডিপস্টিক দিলে মানে এটা তুমি কোন রোগে ইউজ করবে, এটা দিয়ে বললো এটা দেখে তোমার কোন ডিজিজের কথা মনে পড়ছে? সবার আগে নেফ্রোটিক সিনড্রোম। মানে ইউজুয়ালি প্রোটিনটা ছাড়া আমরা বাকিগুলো অতটা রিলায়েবল নয়। আচ্ছা, কোন প্রোটিনটা দেখা যায় এই ডিপস্টিকে? কোন প্রোটিনটা সব থেকে সেন্সিটিভলি দেখা যায়? অ্যালবুমিন। নেফ্রোটিক সিনড্রোম আমরা দেখছি, ঠিক আছে, ওখানে অ্যালবুমিনই বেরোচ্ছে। আর কোন প্রোটিনটা দেখা যায় না? গ্লোবিউলিন আছে, বেনস জোন্স প্রোটিন। ঠিক আছে, এগুলো এতে থাকে না। তো এই হলো মোটামুটি, নাথিং মোর টু রিড। আর কি, ব্লাড তো তোরা জানিস, ব্লাড কনফার্ম করার জন্য কিন্তু ডিপস্টিক করা না। ব্লাড হচ্ছে অলওয়েজ মাইক্রোস্কোপি, ম্যানুয়াল যেটা করা হয় সেটা। ঠিক আছে, আর লিউকোসাইড নাইট্রাইট কিসে দেখা হয়? ইউটিআইতে একমাত্র আমরা নাইট্রাইটটা কিছুটা ভরসা করতে পারি, বাকি কিন্তু মানে পার্সেল বা লিউকোসাইড দেখে ইউটিআই কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো না। এই কি, মানে নাইট্রাইটটা দেখে ইনফেকশন রুল আউট করা হয়। তো এইটুকুনি আজকের ক্লাস ডিসকাশন। আচ্ছা, এবারে আগের দিনের একটু পড়া ধরা হবে, আজকে নয়। মানে তোদের কি প্রত্যেকদিন বলে দিতে হবে আমি কালকে পড়া ধরবো? হ্যাঁ, পরীক্ষার সময় কিন্তু কেউ জিজ্ঞাসা করবে না তোমাদের এটা পড়ানো হয়েছে বলে এটার থেকে সিলেবাসের ভেতর থেকে কোয়েশ্চেন করাবে, কোনো এক্সামিনার জিজ্ঞেস করবে না। এমবিবিএস ইজ আ হিউজ থিং, ইউ হ্যাভ টু নো এভরিথিং। ঠিক আছে, সব সময় জানতে হবে। এই জন্যই তো কেন এত পড়াশোনা করতে বলো। তোরা তো দেখছিস সেখানে ওয়ার্ডে তো পেশেন্ট রয়েছে, এসে কিভাবে ব্রেস্ট ফিডিং করানো হচ্ছে। অনেক সময় এতজন থাকলে মায়েরাই করতে চায় না, 2-1 করে আসবি, এসে দেখে নিতে পারিস। তো পড়াশোনাও হবে তোদের। একজন অন্তত একটা পজিশনিং বল, তুই বল, দাঁড়া তুই বল।
তো তোকে বলছি পজিশনিং বল, কিভাবে ধরতে হয় বাচ্চাটাকে, কোথায় সাপোর্ট দিই, কিভাবে একটা ব্রেস্ট ফিডিং করানোর সময় তুই মাকে কি বলবি, হাউ টু সাপোর্ট দ্য বেবি, ওয়্যার টু গিভ দ্য সাপোর্ট, কোথায় সাপোর্টটা কোথায় দিবি, বাটাকে, কে বললো বাটাকে, আচ্ছা বাটাকে, আর হ্যাঁ বাচ্চার কোথায় সাপোর্ট দিবি, ফুল বডি, you have to give support to the full body, বাচ্চাকে পুরো হাতে শোয়াতে হবে, ঠিক আছে, তো বাচ্চার কোথায় সাপোর্ট দিবি, বাচ্চার ফুল বডিতে সাপোর্ট দিতে হবে, বাচ্চার কোথায় সাপোর্ট দেওয়া হবে, আমি মাকে বলিনি। আচ্ছা প্রপার, আগের দিন এটা তোরাই অ্যানসারটা বলেছিলিস, বল কিভাবে দেখছিস বুঝতে পারবি প্রপার অ্যাটাচমেন্টের সাইনগুলো কি কি, দাঁড়া তুই পিছন থেকে বল, তোকে 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 জিজ্ঞেস করছি, তোকে কি নাম ওর, হ্যাঁ তোকেই বলছি, what are the signs of proper attachment, proper attachment of breastfeeding, হ্যাঁ অ্যারিওলাটা পুরোটা দেখা যাবে, আর আগের দিন ক্লাসে ছিলিস তো, উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়াই জোরে জোরে বল, full mouth should be wide open, should be wide open, areola কোনটা দেখা যেতে হবে, which part should not be visible, lower part should not be visible, আর কি lower lip, কি দাঁড়া ওকে বলতে দে, lower lip should be inverted মানে কি, ইনভার্টেড মানে ইনসাইড, মানে এটা কি তোর পক্ষে পসিবল, তুই যখন খাবার খাস ইনভার্ট করে খাওয়া কি পসিবল, তাহলে নরমালি প্র্যাকটিক্যাল এগুলো তো কমন সেন্স না, লোয়ার লিপ শুড বি ইনভার্টেড, আর একটা কি চিন শুড টাচ দ্য ব্রেস্ট, এই 4টে পয়েন্ট মিনিমাম বলতে হবে, এগুলো খুব একটা তো ডিফিকাল্ট নয়, এগুলো না বলতে পারলে তো পাস করতে পারবি না, ঠিক আছে যাও আজকে এই অবধি ক্লাস।